থ্যাংক ইউ নিউটন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু স্লোলি শুরু করি। আগের ক্লাসটা শেষ হয়েছে কারণ টাইমটা মেনটেন করতে হয়। এবার যদি আমরা 5-7 মিনিট এক্সট্রা নেইও, কারো কোনো সমস্যা আছে? যদি 10:30 শেষ না করে ধরেন 10:35 শেষ হলো, আমার মনে হয় না। ওনারা অভ্যস্ত হয়ে গেছেন ভাইয়া, ওনারা অভ্যস্ত হয়ে গেছেন 11:30 পর্যন্ত ক্লাস ওনারা থাকেন না, এই জন্য বললাম দরকার হলে আমরা একটু গল্প করি, 2-3 মিনিট পরে একদম গল্প করতে করতে ইনশাল্লাহ আমরা সেশনে ঢুকে যাব। আপনারা বুঝতে পারবেন না কখন আমরা সেশনে ঢুকে গেছি ইনশাল্লাহ। তবে আমার সেশনে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি কথা বলবো না, আমি চুপ হয়ে যাব। প্রচুর প্রশ্ন করতে হবে মানুষের। সবাই কিন্তু রেডি হয়ে যান, কথা বলবো আমরা আজকে, মন খুলে কথা বলবো, বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। ই-কমার্স এমন একটা জিনিস, এখন আসলে ই-কমার্স ছাড়া আমাদের কোনো গতি নাই। এবং ই-কমার্স যদি আমাদেরকে অলস বানিয়ে দিয়েছে, লেজি বানায় ফেলছে, আমরা সবকিছু এখন ঘরে বসে ওই মোবাইল থেকেই চাই। আমরা খাবারটাও এখন আমরা মোবাইলে অর্ডার করি, আমরা কাপড়টাও এখন ওই মোবাইল থেকে কিনি, এই মোবাইলটাও আমরা এখন মোবাইল থেকে কিনি, তাই না? এই যে জিনিস, এই একটা আপনার কি বলে এটাকে, এই যে টেকনোলজি মানুষের লাইফকে ইজি করেছে, কিন্তু টেকনোলজি মানুষকে আলটিমেটলি অলস করে দিচ্ছে। এনিওয়েজ, আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে ই-কমার্স বা অনলাইনে কিছু কেনেননি এখন পর্যন্ত? কেউ কি আছেন যে এখন পর্যন্ত কিছু কিনেননি? আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, আপনারা মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই কিনেছেন? আপনারা কথা বলেন। আপনারা যদি 2-4-5 জন কথা না বলেন তাহলে কিন্তু। হ্যাঁ, সজল হোসেন, জি। মাহিম আব্দুল্লাহ, আপনি মাইক্রোফোন অন করেছিলেন কিছু একটা বলার জন্য, বলবেন কিছু? না স্যার। আচ্ছা, সজল হোসেন কি কিনেছেন? সজল, আপনি মাইকটা অন করে কথা বলতে পারেন চাইলে। প্যান্ট শার্ট। আপনি যেখান থেকে কিনেছেন আপনি মাইকটা অন করে আপনি কথা বলেন, তাহলে একটু ফাস্ট হবে। কি কিনেছেন বললেন তো? প্যান্ট শার্ট। কিভাবে কিনেছেন ফুল প্রসেসটা একটু বলবেন? তাহলে মনে করেন ই-কমার্সের প্রসেস সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিলাম। অথবা এনিওয়ান ডোমেন হোস্টিং বাই করা কি এটার ভিতরে পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। ডোমেন হোস্টিং তো আপনি অনলাইনেই কিনছেন, আপনি ডোমেন হোস্টিং তো অনেকগুলো ডিজিটাল ওশানে আছে। ডোমেন হোস্টিং এর দুই একটা নাম বলতে পারবেন? যেহেতু ডোমেন হোস্টিং বললেন, কেউ একজন দুইটা নাম বলেন পপুলার সাইট। তো পরিচিত ডোমেন হোস্টিং কি আপনারা কি জানেন? ই-কমার্সের জন্য কিন্তু ডোমেন হোস্টিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেউ বলতে পারবেন যে ডোমেন হোস্টিংটা কি? যে কেউ? স্যার ডোমেন অর্থ স্যার একটা ওয়েবসাইটের একটা ইউনিক নেম, আর হোস্টিং অর্থ মানে ওই ওয়েবসাইটটাকে সেখানে রাখা হয় ডাটাবেসের মাধ্যমে। মানে ডোমেনের ঘর, বাড়ি। জি স্যার। নেম চিপ। ওকে, আর 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 কোনো নাম? দেশি কোনো কোম্পানির নাম বলতে পারবেন ডোমেন হোস্টিং এর জন্য? আচ্ছা, এখন আমি আসলে বুঝতেছি না আপনারা কি জানেন না, না কথা বলবেন না? আমি তো আসলে কনফিউজড। আজকে তো আমরা জানার জন্য আসছি। আজকে আমরা কি জানার জন্য আসিনি? আমরা যেহেতু জানার জন্য আসছি, সেহেতু আমরা যদি কথা না বলি আমরা তো জানতে পারবো না। এই যেমন কথা বলতে বলতে আগের সেশনে আমি নিজেও 2-3টা পয়েন্ট শিখলাম, যেটা আমার জানা ছিল না।
ঠিক আছে? তো আমি এই সেশনগুলো ইন্টারেক্টিভ কেন করি? যাতে আমি নিজেও শিখতে পারি। আপনারা কি বিশ্বাস করবেন? আমি আমি সাধারণত স্লাইড খুব কমই ইউজ করি। কিন্তু আমি যখন কথা বলতে থাকি তখন এই ইন্টারেক্টিভ সেশনগুলা কেন নেই? যাতে আমি যে পয়েন্টগুলা বলবো তার এগেইনস্ট এ যখন ২-১ টা পয়েন্ট কেউ বলবে সেখান থেকে আমি যে জিনিসটা বুঝি না তাদের কাছ থেকে আমি জেনে নিই। আমি জিজ্ঞেস করি, "হ্যাঁ, এটা বলেন, এটা ডেসক্রাইব করেন।" তখন উনি যখন ডেসক্রাইব করে তখন বুঝতে পারি যে না, উনি আসলে জিনিসটা বুঝতে পেরেছেন এবং এই জিনিসটা হয়তো অনেক জিনিসই থাকে যেটা আমার জানা নাই। সো আমরা যখন কথা না বলবো, যতক্ষণ কথা না বলবো ততক্ষণ পর্যন্ত আমরা কিছু শিখতে পারবো না। মানুষের জানার ১ম আম যে স্টেপটা, সেই স্টেপটা হলো মনের ভিতরে প্রশ্ন আসা। এই যে ইলন মাস্ক, তাই না? আ ইলন মাস্কের নতুন করে একটা ফিজিক্সের একটা থিওরি আবিষ্কার করেছেন। বলতে পারবেন কেউ এই থিওরিটা কি? না স্যার। নো স্যার। আমরা নিউটনের ল কয়টা? কে বলতে পারবেন? 3টা। স্যার 3টা ল। ৩টা ল। নিউটনের ৩য় লটা কি? প্রত্যেক বস্তুর একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা। এই যে এটা ইউজ করে রকেট বাইরে এই মহাবিশ্বে পাঠানো হয়। সেটা কি জানেন? রকেট বেজ ইয়েস হয় স্যার। নিউটনের ৩য় লয়ের উপরে। সে প্রচন্ড ফোর্সে উপরে যায়। এখন এই রকেট পৃথিবীতে ফিরে আসে না কেন? বা এটা সমুদ্রে ফেলা হয় অথবা আ এই রকেটগুলো ধ্বংস হয়ে যায়। তাই না? এত বছর এরকমই হয়ে আসছে। তো এলন মাস্ক যখন কিছুদিন আগে, কিছুদিন বলতে কিছু বছর আগে উনি প্রশ্ন করলেন যে রকেট উপরে যেহেতু যাবে সেহেতু তাকে নিচে আসতে হবে। কেন আসবে না? তখন সায়েন্টিস্টরা বলল যে, "স্যার, এটা তো আ নিউটনের ৩য় লয়ের উপরে বেস করে হচ্ছে।" তো সেই কবে কোন সালে নিউটন সাহেব ৩ টা ল তৈরি করে লিখে গেছেন? উনি তো মানুষ ছিলেন। উনি মানুষ ছিলেন না? তো উনি যদি করে থাকেন এত বছর আগে, এখন কি কেউ নাই যে ৪র্থ লটা আবিষ্কার করবে? রকেটকে পৃথিবীতে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। উনার মনে কিন্তু প্রশ্নটা এত বছর ধরে, এই যে ৫০, ৬০, ৭০ বছর ধরে কিন্তু রকেট পাঠানো হচ্ছে। রকেটগুলা কিন্তু ফিরে আসে না। রকেটগুলা কিন্তু মহাবিশ্বে ধ্বংস হয়ে যায়। কোনো রকেটকে ধ্বংস করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয় আল্লাহর হাওলা। তো মানে ওটা আর ফিরে তো মানে সুস্থ অবস্থায় যেহেতু বা অক্ষত অবস্থায় যেহেতু পৃথিবীতে নিয়ে আসা যাবে না, তাহলে ওটা ওখানেই শেষ। তাহলে এই এলন মাস্কের এই প্রশ্ন থেকে কিন্তু আরেকটা নতুন থিওরি উনি আবিষ্কার করার চেষ্টা করছেন, বা উনি কিন্তু রকেট পৃথিবীতে অক্ষত অবস্থায় নামিয়ে নিয়ে এসেছেন। এসেছেন কি? জানেন এটা? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এলন মাস্ক হলো ১ম ব্যক্তি যে এই প্রশ্নটা করেছিল। শুধু প্রশ্ন করেননি, সে প্রশ্নের উপরে আমল করেছে। মানে সেই প্রশ্নের উপরে উনি চেষ্টা করেছে যে রকেট উপরে যাচ্ছে এত বছর ধরে, কিন্তু কেউ এই রকেটটাকে ফিরায় নিয়ে আসার কোনো পলিসি নিয়ে কাজ করেনি। মানে মনে হলো কেন হবে না? কেন প্রশ্ন থেকে কিন্তু এখন পৃথিবীর সবাই কিন্তু রকেট পৃথিবীতে, আবার বাকি যে নাসা বলেন, অন্য সবাই, রাশিয়া বলেন, সবাই কিন্তু রকেট এখন পৃথিবীতে নামায় নিয়ে আসবে। তাহলে মিলিয়ন না, বিলিয়ন ডলার খরচ বেঁচে গেল। কারণ এই রকেটটাকে পরবর্তীতে আবার পাঠানো যাবে। রকেটে যখন কোনো ত্রুটি হয় সেই রকেটকে কিন্তু হয় পৃথিবী থেকে আরেকটা রকেট দিয়ে বা কোনো কিছু দিয়ে সেই রকেটে বা উপরে যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট প্রবলেম হলে সেগুলোতে কিন্তু সায়েন্টিস্ট পাঠানো হয়। সেই সায়েন্টিস্ট গিয়ে এগুলো ঠিক করে আবার পৃথিবীতে চলে আসেন, তাই না? অথবা যদি কোনো রকেট নষ্ট হয়ে যায়, সেই রকেটকে কিন্তু পৃথিবীতে নিয়ে আসা হয় না, সেটাকে ছেড়ে দেওয়া হয় যে যেহেতু আমরা নামাইতে পারবো না, সেটা মহাশূন্যে চলে যাক। এখন কি হবে? এখন যদি কোনো সমস্যা হয় সেই রকেটকে পৃথিবীতে নামানো হবে, নামায়ে সেই রকেটটাকে আবার কারেকশন করে ঠিক করে আবার পাঠানো হবে। তাহলে উনি প্রশ্ন করেছেন দেখেই কিন্তু একটা সলিউশনে আসছে। তাহলে আপনারা যদি প্রশ্ন না করেন, আপনারা জানতে পারবেন না। যদি প্রশ্ন না করেন, শিখতে পারবেন না। বুঝতে পেরেছেন? প্রশ্ন করতে হবে। বলেন, ই-কমার্স কি? কে বলবেন? ইলেকট্রনিক্স কমার্স। ইলেকট্রনিক্স কমার্স। আর কেউ? ই-কমার্সে কি হয়? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য। ওকে।
কেউ ব্যবসা করছে, কেউ বাণিজ্য করছে, তাহলে আমার কি হচ্ছে? স্যার আমরা কিনছি, আমরা সেখান থেকে বেনিফিটেড হচ্ছি। রাইট, আমরা কিনছি। তাহলে ই কমার্সের সবচেয়ে বড় পার্টটা হলো কেউ ব্যবসা করছে, হোলসেলার থেকে নিয়ে অথবা ইম্পোর্টার থেকে নিয়ে উনি ওনার ওয়েবসাইটে আপলোড করছেন, আমরা কিনছি, আমরা বেনিফিটেড হচ্ছি। আমরা কিভাবে বেনিফিটেড হচ্ছি? স্যার আমাদের কোনো কিছু কিনতে স্যার বাইরে যাওয়া লাগতেছে না, আমরা বাসায় বসে স্যার পাচ্ছি এগুলা। বাসায় বসে পাচ্ছি। তো বাসায় বসে পেলে কি হয়, মানে কি কি হচ্ছে? টাইম সেভ আমাদের হচ্ছে। সময় বাঁচছে, টাকা সময় পয়সা বাঁচছে, বাঁচছে। টাকা পয়সা বাঁচছে। টাকা পয়সা বাঁচলো কোথায়? ওটা তো ফ্রি দিচ্ছে না। হ্যাঁ স্যার, কিভাবে টাকা সময় পয়সা বাঁচছে? স্যার। আচ্ছা, আর আর কোনো পয়েন্ট? এক্সট্রা খরচ। হুম, সজল কিছু বলছিলেন আপনি? বাজারে গেলে এক্সট্রা খরচ লাগবে। আচ্ছা, বাজারে গেলে খরচ লাগতো, সেটা লাগছে না। আমরা ঘরে বসে জিনিসটা কিনতে পাচ্ছি। আমরা আহ সময় বেঁচে যাচ্ছে, কিছু টাকা বাঁচছে, পরিশ্রম কম আর হচ্ছে। এই যে অলস বানাচ্ছে। আর এনিওয়ান এলস? একটা 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 খুব মেজর পয়েন্ট আপনারা বলেননি, তাড়াতাড়ি বলেন। দুইটা মেজর পয়েন্ট বাকি রয়ে গেছে। আমাদের অনলাইনের প্রতি আসক্ত করতেছে। অনলাইনের প্রতি স্যার আসক্ত করছে, হ্যাঁ বলেন প্লিজ, বলেন। স্যার ইন্টারনেটের মাধ্যমে হলে মানে যেগুলো ইন্টারন্যাশনাল এগুলো বৈদেশিক মুদ্রা আনানে সহায়তা করে। ফ্যান্টাস্টিক। দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট বলে ফেলেছেন যে গ্লোবাল মার্কেটকে আমার হাতের কাছে নিয়ে আসছে। আমি চাইলেই বাংলাদেশে বসে ইউএস এর একটা প্রোডাক্ট কিনে ফেলতে পারছি, যেটা আমার মফস্বল শহরে নাই, যেটা ঢাকায় আছে। আমি অনলাইনের মাধ্যমে ঢাকা চকবাজারের একটা দোকান থেকে একটা জিনিস আমি কিনে আমার বাসায় নিয়ে যেতে পারছি। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট বা গ্লোবাল মার্কেটের প্রোডাক্ট আমি ইজি অ্যাক্সেস করতে পারছি। তাহলে আমার কি হলো? গ্লোবাল মার্কেট অ্যাক্সেস, তাই না? Yes, আরেকটা sir. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেউ বলতে পারবেন? আমাদের যে জিনিসটা দরকার শুধুমাত্র সেই জিনিসটাই মানে খুব সহজেই আমরা কিনতে পারতেছি। এবারে এটাতে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনার কথা সঠিক, কিন্তু এটাতে আমি একটু দ্বিমত পোষণ করি। কেন? আপনি যখন আপনি যখন রেগুলার জিনিস পারচেজ করবেন, কিছু পারচেজ করবেন অনলাইনে, তখন ফেসবুক কি করবে? ফেসবুক অ্যালগোরিদম আপনাকে রিলেভেন্ট প্রোডাক্ট অথবা আরো যে জিনিসগুলো আছে অন্যান্য ইরেলেভেন্ট, যেটা আপনার প্রয়োজন নাই, সেই জিনিসগুলোরও কিন্তু অ্যাড আপনাকে দেখাবে। তখন কি হয়? জিনিসটা আপনার প্রয়োজন নেই, হলে ভালো, না হলে সমস্যা নেই, সেই জিনিস আমরা কিনে ফেলি, তাই নয় কি? অনেক সময় আমাদের আমরা, জি বলুন। জি স্যার, ঠিক। হুম, আমরা এখানে মার্কেটে গেলে কি করি? হাঁটতে হবে, কষ্ট করতে হবে। জি প্রত্যয়। আরেকটা অপশন বলা যায়, মানে আমরা পৃথিবীতে যেমন এরকম তো অনেক ই কমার্স বিজনেস আছে ইন্টারন্যাশনালি ন্যাশনালি, তো বিশাল পরিমাণে ডাটা সংগ্রহ করে ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে এটা নিজেদের বিজনেস গ্রোথ করা যায়। এখন অ্যামাজন বা দারাজ আপনাকে ডাটা কেন দিবে? আপনি ওই ডাটা কোথা থেকে পাবেন বলেন? না না, আমাদেরকে কেন ডাটা দিবে? ওরা অ্যানালাইসিস করবে স্যার। হ্যাঁ, সেটা তো ওরা অ্যানালাইসিস করতেছেই, সেটা অ্যানালাইসিস করতেছে, করে তারা তাদের ব্যবসায় লাভবান হচ্ছে। কিন্তু এজ এ কনজিউমার আমি কিভাবে লাভবান হচ্ছি? সময় কম লাগতেছে আমাদের, কি কম লাগছে? মানে আমাদের সময় সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, সময় সাশ্রয় হচ্ছে। সময় সাশ্রয় হচ্ছে, এটা একজন বলেছেন আগে। সময় সাশ্রয় হচ্ছে, আমাদের কিছু টাকা বেঁচে যাচ্ছে, কারণ আমরা ওখানে যাতায়াত খরচটা বাঁচতেছে। আমরা একটা খুব মেজর পয়েন্ট ছিল, যেটা হলো যে ইন্টারন্যাশনাল মার্কেট বা গ্লোবাল মার্কেট বা যে কোনো প্রোডাক্ট আমরা সার্চ করলেই পেয়ে যাচ্ছি। কোথা থেকে? ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে অথবা গুগলে সার্চ করলেই পেয়ে যাচ্ছি। এই যে গুগলে সার্চ করে আমরা প্রোডাক্ট পাই, এটাকে কি বলে? এই যে কোনো কিছু সার্চ করলে যে আমাদের সামনে চলে আসে, এটাকে কি বলে? কি বলতে পারবেন? SEO এসইও। পুরোটা বলেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই শব্দটা এখন আজকে কে কে প্রথম শুনলেন? সবাই জানতেন কি এই শব্দটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন? ইয়েস স্যার, জানা ছিল। গুড। আমরা যে কোনো কিছু যখন গুগলে সার্চ করি, সে রিলেভেন্ট ডাটা বা কোম্পানিগুলা আমাদের সামনে উঠায় নিয়ে আসে, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে এই জিনিসটাকে। তো এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আমরা যে জিনিসটা কিনছি, আমরা সার্চ করেই পেয়ে যাচ্ছি। কখন সার্চ করছি, কখন পাচ্ছি? ভোরে 4টার সময় যদি আমার কোনো কিছুর প্রয়োজন হয়, হঠাৎ করে মনে পড়লো যে ধরেন সকালে 8টার সময় আমার আমার বাচ্চার জন্য একটা ডাইপার দরকার, সকালে আমি রাতে আনতে ভুলে গেছি, সকালে লাগবে বা 8টার সময় বা 9টার সময় লাগবে। আমি তখন কি করি, আমি ফজরের সময় উঠছিলাম, উঠে মনে পড়ছে, তখন আমি চাল ডালে ঢুকলাম, ঢুকে আমি অর্ডার করে দিলাম ডাইপারটা, সকালে 8টার সময় আমার বাসায় কিন্তু সে ডেলিভারি করে দিবে। তার মানে কি 24/7 অ্যাক্সেস। আমি বাজারে দোকান খোলার অপেক্ষায় থাকতে হয় না, আমি যে কোনো সময় অর্ডার করতে পারি। এবং টাইম স্লটও এখন দিয়ে দিচ্ছে অনেকেই। আপনি যদি বলেন যে আমি 24 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা চাই, তাহলে বলবে ডেলিভারি চার্জ 150 টাকা। যদি বলেন 48 ঘন্টার মধ্যে চাই, তাহলে ডেলিভারি চার্জ 100 টাকা। সেটা থেকে আপনি আপনি আপনার আপনার আর্জেন্সি দেখেও কিন্তু আপনি প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন। যারা ঢাকায় আছেন বা রেগুলার অনলাইনে পারচেজ করছেন, অনেকেই জানেন যে চালডাল.com এ একটা সিস্টেম আছে। আমি যদিও তাদের মার্কেটিং করছি না, কিন্তু সিস্টেমটার কথা বলছি যে আমি বাসায় ধরেন দুপুর 2টা থেকে 3টার সময় থাকবো। আমি কোনো কিছু অর্ডার করলে বা মনে করেন অফিস আওয়ারের পরে 5টা থেকে 6টা বাসায় থাকবো, এরপরে বের হয়ে যাবো। আমি ঠিক 5টা থেকে 6টা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো টাইম স্লট, কখন আমার বাসায় প্রোডাক্টের ডেলিভারি করবে। তারা কিন্তু এক্স্যাক্টলি ওই টাইমেই বাসায় এসে ডেলিভারি ম্যান নক করে যে স্যার আপনার প্রোডাক্টটা নিয়ে আসছিলাম। আমি প্রোডাক্টটা রিসিভ করে কিন্তু আমি অন্য কাজে চলে যেতে পারছি, তাই না? তাইলে আমি যে কোনো সময় অর্ডার করতে পারছি, যে কোনো সময় আমি রিসিভ করতে পারছি, আমি আমার টাইমে, প্রেফার্ড টাইমে। এই জিনিসটা অনলাইনেই সম্ভব। তাহলে অনলাইনের মাধ্যমে আমার বেনিফিটটা কি? আমার বেনিফিটটা হলো আমি গ্লোবাল মার্কেট অ্যাক্সেস করতে পারছি। তারপরে কি, আমি 24/7 অর্ডার করতে পারছি, প্রোডাক্ট রিসিভ করতে পারছি। আরেকজন বললেন ডাটার কথা, হ্যাঁ সেটাও আছে ডেফিনেটলি। আর আর কি কি নিয়ে কথা বললাম, দুইজন বলেন। স্যার পরিশ্রম কম হচ্ছে স্যার আমাদের। পরিশ্রম কম হচ্ছে। আচ্ছা, আর কেউ? ঠিক আছে, আমরা 11 স্লাইডে গিয়ে দেখবো। আমার পরিচয় তো ভাইয়া অলরেডি বলে ফেলেছেন, জিটুন ভাই। তারপরেও এই যে এখানে দেখেন আপনি বিক্রয়.com আর এখানেই.com নামটা লিখে আছে। এই বিক্রয়.com আর এখানেই.com এই দুইটা কি? ই কমার্স ওয়েবসাইট। আমি নাম শুনেছেন সবাই এই বিক্রয়.com এর? জি। ওকে, বিক্রয়.com ই কমার্স ওয়েবসাইট, এখানেই.com ই কমার্স ওয়েবসাইট। আর কি কি ই কমার্স ওয়েবসাইট আছে বাংলাদেশে বলতে পারবেন? দারাজ, দারাজ.com। আর কিছু? আলিবাবা, অ্যামাজন। আলিবাবা, অ্যামাজন তো বাংলাদেশে না, বাংলাদেশের দু একটা নাম বলেন, ওগুলা ইন্টারন্যাশনাল। রকমারি.com। রকমারি.com। আর কিছু? স্টারটেক। স্টারটেক, ওকে, ই কমার্স, রাইট। এখন এই যে রকমারি.com আর স্টারটেকের নাম আসলো, এই রকমারি.com কি বিক্রি করে? কি বিক্রি করে? কি করে? বুক। স্যার বই 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 বিক্রি করে। খাতা। স্টারটেক কি বিক্রি করে? স্যার টেক জিনিসপত্র। টেক জিনিসপত্র বিক্রি করে। তাহলে আমরা যদি বলি যে দারাজ.com কি বিক্রি করে? স্যার অল আইটেম। তাহলে আমাকে বলেন, দারাজ যদি অল আইটেম বিক্রি করে দারাজ ই কমার্স হয়, তাহলে স্টারটেক শুধু টেক আইটেম বিক্রি করে, সেটাকে আমি ই কমার্স বলছি। আবার রকমারি শুধু বই বিক্রি করে, সেটাকে ই কমার্স বলছি। এটা এই দারাজের প্রতি নাইনসাফি হলো না?
ভাই আমি সব বেচি, আমার ই কমার্স বলতেছো, ও খালি বই বেচে, ও খালি ল্যাপটপ বেচে, টেক আইটেম বেচে, ওরাও ই কমার্স বলতেছো। ওই যে ই রকমারি.com যেটা বিক্রি করছে, বা স্পেসিফিক একটা আইটেম বিক্রি করছে, অথবা আমরা যদি কি নাম বললাম আরেকটার, স্টারটেকের কথা বললাম, সে যে ওয়েবসাইটের মাধ্যমে যে স্পেসিফিক আইটেমটা বিক্রি করছে, এটাকে কি বলে? এই যে যে প্রোডাক্টটা বিক্রি করছে, এই প্রোডাক্ট মার্কেটে কি বলে? পণ্য, হ্যাঁ পণ্য, ডেফিনেটলি পণ্য বিক্রি করছে, কিন্তু সেই পণ্যটাকে কি বলে? এটা ওই ও তো একটা আইটেম বিক্রি করছে, ওই একটা আইটেম বিক্রি করাকে কি বলে? বা একটা বা সিমিলার আইটেম বিক্রি করছে, বা অল্প অল্প আইটেম বিক্রি করছে, সেটাকে কি বলে? ই পণ্য। এনিওয়ান এলস? এই যে স্পেসিফিক একটা আইটেম বিক্রি করা, বা একটা ক্যাটাগরির, একটা আইটেম তো না, একটা ক্যাটাগরি আইটেম বিক্রি করা, এটাকে বলে নিশ মার্কেট, নিশ প্রোডাক্ট। কখনো শুনেছেন আপনারা নিশ প্রোডাক্ট শব্দটা? শুনছি। ইয়েস স্যার। নিশ মানে হলো যে ক্যাটাগরি। কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট আমি বিক্রি করব, আমি আর কিছু বিক্রি করব না। আমার ই কমার্সটা হলো নিশ, মানে হলো ইয়েস নিশ প্রোডাক্ট। শাহিন আলম, নিশ হলো যে কোনো স্পেসিফিক একটা ক্যাটাগরি বা একটা আইটেম দিয়ে করব। দ্বারা চাল ডাল একসময় শুধু ডিম বিক্রি করতো, ইভেলি শুধু ডাইপার বিক্রি করতো, পরে তারা অন্যান্য প্রোডাক্ট নিয়ে আসছে। ইভেলির উত্থান হয়েছে ডাইপার দিয়ে, দারাজ শুরু করেছে ডিম দিয়ে, সরি দারাজ না, চাল ডাল শুরু করেছে ডিম দিয়ে, তার নিশ মার্কেটে ছিল। ঠিক আছে, স্টারটেক সেল করছে টেক প্রোডাক্ট, নিশ মার্কেট। সরি, স্টারটেক বিক্রি করছে নিশ প্রোডাক্ট। স্যার হোয়াট অ্যাবাউট ফ্ল্যাগশিপ প্রোডাক্ট? ফ্ল্যাগশিপ ডিফারেন্ট জিনিস। প্রত্যেকটা আইটেমেরই কিছু ফ্ল্যাগশিপ জিনিস থাকতে পারে, প্রত্যেক মার্কেটেরই ফ্ল্যাগশিপ প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হলো যে নিশ প্রোডাক্ট, মানে স্পেসিফিক একটা সেগমেন্ট নিয়ে রবাস্টলি কাজ করা। যেমন একসময় কিকশা.com, কিকশা.com এর নাম কে শুনেছেন? খুব ভালো করছিল একসময়, 2011 না বা 13, 14, 15 দিকে খুব ভালো করছিল, পরে বন্ধ হয়ে গেছে। কিকশা.com নাম শুনেছেন? তারা শুধু মোবাইল সেল করতো, অনলি মোবাইল পাওয়া যেত ওখানে, মোবাইল অ্যাক্সেসরিজ, আর কিচ্ছু না। আপনার ট্যাগ বললেন না, ওই ট্যাগের মধ্যে শুধু ল্যাপটপ এবং ল্যাপটপ অ্যাক্সেসরিজ আছে, আপনার ইলেকট্রনিক্স অন্যান্য জিনিসও আছে, ট্যাগের আন্ডারে পড়ে যায়, কিন্তু ওইগুলোও কিন্তু আপনার ইয়েতে আসে না, স্টারটেকে আসে না। স্টারটেক দেখা যাচ্ছে অনেক সময় কিচেন ইলেকট্রনিক্স সেল করবে না, সেটাকে সে গ্যাজেটে বা টেকে না ফেলে সে শুধু ল্যাপটপ এন্ড আদার অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করবে। সো এই যে স্পেসিফিক সেগমেন্ট বা সেক্টর নিয়ে কাজ করে, এটাকে বলা হলো নিশ প্রোডাক্ট, নিশ মার্কেট। তাহলে এটা ই কমার্স, ঠিক আছে, সে যেহেতু অনলাইনে ট্রেডিং করছে, অনলাইনে ব্যবসা করছে, সেগুলো ই কমার্স, কিন্তু সে নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আর দারাজ, রকমারি, সরি কি নাম বললাম, আজকের ডিল, এরা হলো, বা অ্যামাজন দেশের বাইরে যেটা আছে সেটা হলো প্রপার ই কমার্স, যারা অল আইটেম নিয়ে কাজ করছে। কিন্তু বিক্রয়.com আর এখানে.comটা কিন্তু ই কমার্স নয়, সেটা কি জানেন? কি বলতে পারবেন কেন ই কমার্স নয়? বিক্রয়.com এখানে.com ই কমার্স নয় এই কারণে, কারণ এই যে সেল হয় বিক্রয়.com এ, যে সেলগুলা হয়, সেই সেলগুলা থেকে বিক্রয়.com কোনো ব্যবসা করে না, সেল থেকে কোনো ব্যবসা হয় না। এখানে.com যে সেল করতো, সেই সেল থেকে কোনো, তাদের কোনো প্রফিট নেই, কোনো ব্যবসা নেই, এজন্য বিক্রয়.com এখানে.com এরা কোনো, অন্যের প্রোডাক্ট ইউজ করে এরা। বিক্রয়.com সজল কিছুটা কাছাকাছি গিয়েছেন। বিক্রয়.com শুধু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টই সেল করে, মানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করতো, শুরু করেছিল তাদের ব্যবসা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করা থেকে। এখন বিক্রয়.com এর এক্সাম্পলটা যদি এরকম দেই, ধরেন ঢাকায় ধরেন আপনি ধরেন বসুন্ধরা সিটিতে আপনি একটা দোকান নিলেন, ঠিক আছে, সেই দোকান নেওয়ার কারণে আপনাকে প্রত্যেক মাসে মাসে কিন্তু ভাড়া দিতে হয় না? কিন্তু আপনি যদি পুরা মাস একটা প্রোডাক্টও বিক্রি না করেন, দোকান খুলে নিয়ে বসে আছেন, একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলেন না,
ওই বসুন্ধরা সিটির ওনারকে বা বসুন্ধরা সিটির যেই কমিটি আছে আপনার কি ভাড়া মওকুফ করবে, আপনাকে টাকা দিয়ে দিতে হবে না? কি বলেন? বলবে আপনি কোনো সেল করতে পারেননি, এই মাসে ভাড়া মাফ, দিতে হবে না, এরকম কিছু হবে? নো স্যার। হবে না। আবার আপনি যদি 2 কোটি টাকা সেল করে ফেলেন এক মাসে, তারপরেও কি আপনাকে ওই 2 কোটি টাকার জন্য সে ভাড়া মানে ভাড়া বাড়তি নিবে? না, নো স্যার। সে অ্যামাউন্টটা ফিক্স করে রেখেছে, কারণ আপনি ওখানে শপ নিয়েছেন, সেই শপ নেওয়ার কারণে আপনাকে স্পেসিফিক একটা টাকা দিতে হবে, তাকে রেন্ট দিতে হবে। এই বিক্রয়.কম আলটিমেটলি হলো একটা প্ল্যাটফর্ম, একটা বাজার, একটা মার্কেট প্লেস। ইটস নট আ ই কমার্স, এটা হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেস আর ই কমার্সের মধ্যে একটু ডিফারেন্স আছে। মার্কেট প্লেস হলো যেখানে এসে একজন বিক্রি করবে, একজন কিনবে, ওই কেনা বিক্রির সাথে ওই মানে মার্কেট ওনারের কোনো সম্পর্ক নেই, সেটা হলো মার্কেট প্লেস। বাট ই কমার্স হলো আপনি পুরা মাস, আপনাকে দোকান দিয়ে দিলাম, আপনি পুরা মাস বিক্রি করেন বা নাই করেন, যদি বিক্রি না হয় আমাকে কিছু দিতে হবে না, যদি বিক্রি হয় তাহলে প্রত্যেক বিক্রিতে যত টাকা সেল করবেন তার এগেনস্টে 5%, 10%, 15%, 20% যার সাথে যা এগ্রিমেন্ট সেই অনুযায়ী আমাকে টাকা দিতে হবে। এখন পুরো মাস যদি সেল না হয় তাকে 1 টাকাও দিব না, এক্সকিউজ মি। আর পুরো মাসে যদি আমি 2 কোটি টাকা সেল করি, 10% হলে 2 লক্ষ টাকা তাকে দিয়ে দিতে হবে। এটাকে বলে ই কমার্স। তো ডিফারেন্স বিটুইন মার্কেট প্লেস এন্ড ই কমার্স বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। বিক্রয়.কম হলো মার্কেট প্লেস, দারাজ হলো ই কমার্স। দারাজে সেল না হলে সারা মাস আপনি ওখানে 1000 প্রোডাক্ট উঠায় রাখেন, একটাও সেল হয়নি দারাজের, মানে দারাজকে কিছুই দিতে হবে না। কিন্তু আপনি যদি বিক্রয়.কমে আপনি সেল হোক বা না হোক, বসার সাথে সাথে আপনাকে টাকা দিয়ে দিতে হবে। প্লাস এটা হলো আরেকটা নাম আছে এটার, যেহেতু এটা এই যে কাস্টমার টু কাস্টমার, স্যার বিক্রয়.কম হ্যাজ বিন ইভলভিং আই থিংক। হ্যাঁ হ্যাঁ, সেটা আসছি। কি বলছিলাম, বিক্রয়.কম যদি মনে করেন যেহেতু বিক্রয়.কম থেকে কেউ কিনেছেন, বিক্রয়.কম কি সেল করে, ম্যাক্সিমাম টাইম কি সেল করে, বা যেটা শুরু করেছিল কি সেল করা শুরু করেছিল? সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। তুই খেয়াল করেছেন এটা? ইয়েস, আলিফ ইসলাম, ইউ আর রাইট। বিক্রয়.কম সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করা দিয়ে শুরু করেছিল। বিক্রয়.কমে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আমার পরিচিতি পেজটাই তো আসছে না? ইয়েস স্যার। আচ্ছা, ধরেন আজকে এই সেশনে আমরা আর কোনো নেক্সট স্লাইডে গেলাম না, এখান থেকে গল্প করতে করতে শেষ করে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন টপিকগুলা? ইয়েস স্যার। ওকে, আমি আসলে রিয়েল লাইফ এক্সাম্পল গুলাই নেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা রিলেট করতে পারেন, ঠিক আছে? ধরেন আজকে আর কিছু নাই, আমরা এটা দিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব, যদিও আছে বাট কিছুক্ষণ পরে দেখবেন সব আমরা আলোচনা করে ফেলেছি। এনিওয়েজ, বিক্রয়.কম এর একটা নাম হলো, এটা যেহেতু সরি, এই প্রসেসটাকে কি বলে, যে কাস্টমার সেল করছে, যে সেল করছে এও কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করছে। আমি কিনেছিলাম কোনো এক সময়, কিনে আমার মোবাইলটা এখন আমি সেল করে দিব। বিক্রয়.কমে গেলাম, গিয়ে লগ ইন করলাম, লগ ইন করে আমার প্রোডাক্টটা সেল করতে দিলাম। ধরেন কেউ একজন সেই প্রোডাক্টটা কিনে নিয়ে গেল, এই প্রসেসটাকে কি বলে? কেউ বলতে পারবেন প্রসেসটাকে কি বলে? মার্কেটিং এর মতো। হুম, আরেকবার বলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। না, অ্যাফিলিয়েট মার্কেটিং না, এটাকে বলে C2C, কনজিউমার টু কনজিউমার। যেহেতু আমি ব্যবসায়ী নই, আমি কোনো বিজনেস নই, আমি যদি শপ ওনার হই, আমি যদি আমার নিজস্ব যদি কোনো শপ থাকে এবং সেই শপ থেকে যদি আমি প্রোডাক্টটা সেল করি, তখন গিয়ে হবে B2C, বিজনেস টু কনজিউমার। বিক্রয়.কম যেটা করছে সেটা হলো C2C। বিক্রয়.কম তো সেল করছে না, আমি সেল করছি বিক্রয়.কমে বসে, কিনছেন আরেকজন কাস্টমার, আমি কি সেল করছি? সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। তাহলে C2C, কনজিউমার টু কনজিউমার।
আমি যখন ব্যবসায়ী তখন এটা হবে B2C। একজন বলেছিলেন বিক্রয়.com হ্যাজ বিন ইভলভিং। ইয়েস, বিক্রয়.com হ্যাজ বিন ইভলভিং। বিক্রয়.com এখন বাই নাও নামে একটা পর্ষণ নিয়ে এসছে, এখন না, সেই 16-17 সালে নিয়ে আসছে। বাই নামের মাধ্যমে ব্যবসায়ীরা সেল করতে পারবেন, সেটার জন্য কমিশন দিতে হবে। বুঝতে পেরেছেন? সো বিক্রয়.com এর একটা পার্ট আছে যেটা হলো বাই নাও বা ই কমার্স, কিন্তু মেইনলি বিক্রয়.com হলো C2C, একটা হলো B2C। তাহলে B2C C2C আছে, আর কি হতে পারে বলেন তো? একটা হলো বিজনেস টু কাস্টমার, একটা হলো কাস্টমার টু কাস্টমার। আর কি ধরনের ব্যবসা হইতে পারে বা ই কমার্স হইতে পারে? B2B, বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস কেউ বলতে পারবেন এটা কি আসলে? মানে একটা প্রতিষ্ঠান থেকে অন্য একটা প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন গুলো হয়। ওকে, তাহলে B2B যে প্ল্যাটফর্ম সেটাকে কি বলবে, কি প্ল্যাটফর্ম বলবে? হোলসেল প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছেন? ব্যবসায়ী টু ব্যবসায়ী যেগুলা হয় সাধারণত হোলসেলে হয়। আমি আমার বাসার জন্য একই পাঞ্জাবি 20টা কিনবো না, কিনবো কি যদি কোনো অকেশন না থাকে, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, সবাই মিলে কিনলাম, সেটা হলো ডিফারেন্ট জিনিস। এটা ছাড়া আমি একটাই পাঞ্জাবি কিনবো বা 2টা পাঞ্জাবি কিনবো। একই রকমের একই কালারের 20টা পাঞ্জাবি কিনবো না। কিন্তু একটা রিটেইলার একজন হোলসেলারের কাছ থেকে কি করবে, সে একই কালারের বিভিন্ন সাইজের 20টা পাঞ্জাবি কিনবে, 50টা পাঞ্জাবি কিনবে, 20টা মোবাইল কিনলো। তো ওই যে বাল্কে কিনলো, এটাই হলো আসলে বিজনেস টু বিজনেস। একটা প্রতিষ্ঠান থেকে কিনবে, সেটা বাল্কে নাও কিনতে পারে, কিন্তু টোটাল অ্যামাউন্ট বা এটা অনেক অনেক বিগ হয়, ভলিউমটা বেশি হয়। একই প্রোডাক্টের মাল্টিপল কোয়ান্টিটি হতে পারে, অথবা মাল্টিপল প্রোডাক্টসের সিঙ্গেল কোয়ান্টিটি হতে পারে। সো বিজনেস টু বিজনেস ডিলস গুলা মোটামুটি হোলসেল রেটেই হয়, হোলসেল পর্যায়ে হয়। ঠিক আছে, আসেন আমরা একটু স্লাইডে যাই, সামারিতে দেখি আপনারা যা বলেছেন তার বাইরে কিছু আছে কি না। ই কমার্স কি? আপনারা বলেছেন ই কমার্স হলো অনলাইনে পণ্য বেচা কেনা, সেবার বেচা কেনা। সেবা বিক্রি কি বলেন? সার্ভিস, বলেন তো। হ্যাঁ, সেবা অথবা পণ্য বা সার্ভিস আর কি স্যার। সার্ভিস। হ্যাঁ, সার্ভিস মানে তো সেবা, কিন্তু একটা এক্সাম্পল দেন যারা সেবা বিক্রি করে, এরকম কেউ আছে? যেটার দ্বারা মানুষ উপকার হয়। স্যার দারাজ ওরা অন্য কোনো মানুষকে সেবা প্রদান করে, ফর এক্সাম্পল তারা তাদেরকে পণ্য প্রদান করে কোনো দরকারি। না, দারাজ পণ্য প্রদান করছে, তো সে তো সেবা দিচ্ছে না। সেবার সরাসরি প্ল্যাটফর্ম কোনটা আছে বলেন? দারাজ তো পণ্য বিক্রি করছে। সেবা.com নাম শুনেছেন? সেবা.xyz। ইয়েস সেবা হচ্ছে স্যার যেটার দ্বারা উপকৃত হচ্ছে, যেমন ডক্টরের কোনো পরামর্শ, নার্সের পরামর্শ, এরকম আর কি। সেটা হইতে পারে। অথবা যেটা বললাম যে সেবা.xyz যেটা আছে, তারা সেবা দিচ্ছে, তারা কোনো প্রোডাক্ট বিক্রি করছে না, সার্ভিস দিচ্ছে। আপনার প্লাম্বার দরকার, আপনি ওখানে ঢুকলেন, ঢুকে বললেন যে আমার প্লাম্বার লাগবে, আপনার অ্যাড্রেস দিলেন, তারা একজন প্লাম্বারকে পাঠিয়ে দিবে। আপনার ইলেকট্রিশিয়ান দরকার, পাঠিয়ে দিবে। তার প্রোডাক্টের, তাদের ইয়ের নামই হলো সেবা.xyz, মানে XYZ। এনিওয়েজ, পরেরটা হলো এটি ব্যবসা পরিচালনার একটি আধুনিক পদ্ধতি। আপনি ঢাকার শহরের যে কোনো ম্যাক্সিমাম ক্লদিং আইটেমের যদি গিয়ে দেখেন, সবারই একটা ফেসবুক পেজ খুলে বসে আছেন। সবাই বুঝুক আর না বুঝুক, এটা ফেসবুক পেজ খুলতেছেন, চেষ্টা করছেন আধুনিকায়ন করার। এটি অনলাইন মার্কেট প্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। আপনার জিনিসগুলা অলরেডি কভার করে ফেলেছেন। আসেন ই কমার্সের গুরুত্ব। গ্লোবাল মার্কেট বলেছেন আপনারা, সহজ কেনাকাটা বলেছেন আপনারা, 24/7 অ্যাক্সেস আলোচনা করেছি না? জি স্যার। এখানে এমন কিছু আছে যেটা আলোচনা হয়নি? আসেন, ই কমার্সের ধরন। B2C আলোচনা করেছি, দারাজ, চালডাল। বিজনেস টু কাস্টমার, B2B আলিবাবা,
ইন্ডিয়া মার্ট, ব্যবসায়ী টু ব্যবসায়ী, C2C, বিক্রয়.com, ইবে। ইবের নাম তো শুনেছেন আপনারা, তাই না? এবার বলেন, আরেকটা বলেছেন আপনারা C2B। এই C2B যে বলেছেন, উনি বলেন যে C2B টা আসলে কি? ও জি স্যার, পুরাতন পণ্য বেচা কেনার জন্য স্যার। না, এটা তো C2C। C2B, কনজিউমার টু বিজনেস। এটা এক্সাম্পল দেন, কি হতে পারে? ফাইবার, আপওয়ার্ক এগুলো। সরি, আরেকবার বলেন। হ্যাঁ, কনজিউমার টু শাইন আলম, জি কনজিউমার টু বিজনেস, কিন্তু একটা এক্সাম্পল দেন, কনজিউমার টু বিজনেস কি হতে পারে? সজল, হুম, আর কোনো নাম? আপওয়ার্ক, হ্যাঁ দুইটা তো আপনি বলেন। আর কোনো কিছু? কেউ কোনো কাজ করে করে পারদর্শী হলে ওই কাজগুলো, হ্যাঁ রিয়াক্টার। কেউ কোনো কাজে কাজে পারদর্শী হলে, তাইলে আমরা C2B যেটা, সেটা সাধারণত সার্ভিস হয় বা সরাসরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলা হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে বুঝেন? বলেন তো কেউ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি? সরি, আরেকবার বলেন। নিজস্ব জ্ঞান, জিনিস যেগুলো ইন্টেলেকচুয়াল স্যার প্রপার্টিটা স্কিল, হলো স্যার স্কিল। ইন্টেলেকচুয়াল, হ্যাঁ রাইট, স্কিল। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হলো যেটা দেখা যায় না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হলো যেটা দেখা যায় না। আমার স্কিল, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা একটা স্কিল, ঠিক আছে? এই জিনিসটা কি দেখতে পান আপনারা? আমার কথাগুলো দেখতে পাচ্ছেন? আমি যে কথাগুলো বলতাম, আমি কিন্তু 9:30 যখন সেশন শুরু হয়েছে বা 9:35 যখন আমি আপনাদের সাথে জয়েন করেছি, তখনও আমি জানি না যে আমি আপনাদেরকে টপিক জানি, কিন্তু কি কি কথা বলবো আমি কিন্তু জানি না, আমি নিজেও জানি না। এই জিনিসটা আমাকে আয়ত্ত করতে হয়েছে, বছরের পর বছর প্র্যাকটিস করতে হয়েছে। বিভিন্ন জায়গায় কথা বলেছি। প্রথমে যখন কথা বলতাম গলা শুকিয়ে যেত, পাশে পানির বোতল নিয়ে বসতাম, কারণ 2 লাইন বলার আগে গলা শুকিয়ে যেত। একটা প্রশ্ন ছেড়ে দিয়ে পানি খেতাম, ওরা প্রশ্ন আনসার দিতে আমি পানি খেতাম, বুঝছেন? টেকনিক, এটা আমি মানে নিজে থেকেই করে নিয়েছি, কারণ আমার তো পানি খেতে হবে। যখনই পানি খাওয়া হবে, গলা টলা শুকিয়ে গেছে, তখনই একটা মানে প্রশ্ন ছেড়ে দিতাম, একটু দম নিতাম, চিন্তা করতাম নেক্সট কি বলবো। এখন আলহামদুলিল্লাহ ওভার দ্য ইয়ার্স, এই 7-8 বছর কথা বলে এখন কি হয়েছে, কোনো কিছু চিন্তা করতে হয় না, এগুলা অটো আসতে থাকে। এটাই হলো স্কিল। এই জিনিসটা আমি আমি যদি আপওয়ার্কে উঠাই বা আমি যদি গ্রাফিক্সের যে কাজ করি, আমরা গ্রাফিক্সে যারা কাজ করে তারা জানে, ক্লায়েন্ট যখন কোনো যে কোনো কিছু আইডিয়া, ধরেন আমি ঈদ কার্ড করব, তো জিজ্ঞেস করলো যে স্যার আপনি ঈদ কার্ড করবেন, আপনার ঈদ কার্ডে আপনার কোম্পানি কি? বললাম ই কমার্স। বললো কি সেল করেন, নিশ মার্কেট না অল প্রোডাক্ট? বললাম অল প্রোডাক্ট। বললো প্রায়োরিটি আছে? বললাম ধরেন মোবাইল প্রায়োরিটি। ওকে, এখন সে আমার লগোটা নিবে, লগোর কালারটা নিবে, এবং সে এটা নিয়ে চিন্তা করতে করতে একটা ফ্যান্টাস্টিক ডিজাইন নিয়ে আসবে। আমি তাকে যখন বলছি তখন আমিও জানি না সে কি নিয়ে আসবে, সে যখন এটা নিয়ে কাজ করছে তখনও সে জানে না সে কি নিয়ে আসবে। সে যখন শুনছে তখনও সে জানে না কাজ, কিন্তু 3 দিন পরে বা 5 দিন পরে সে ডিজাইনটা ডেভেলপ করে আমাকে দিয়েছে, সেটা ফ্যান্টাস্টিক একটা ডিজাইন। এটাই তার স্কিল। এই স্কিলটা সে বিক্রি করবে। কার কাছে বিক্রি করবে? কোম্পানির কাছে। আমি আমার কোম্পানির জন্য নিব। বুঝতে পেরেছেন? তো স্কিল, তারপরে নলেজ। আমি কোডিং করতে পারি, বিভিন্ন রকম ভাবে আমি কোডিং করতে পারি। র কোডিং হয়, কেউ পাইথনে কাজ করে, কেউ লারাভেলে কাজ করে, তারপরে ফ্রন্ট এন্ডে কেউ নোড জেএস দিয়ে কাজ করে, রিয়েক্ট দিয়ে কাজ করে। এই শব্দগুলো শুনেছেন? এই নামগুলো সম্পর্কে আপনার পরিচিত? ওকে, যাক। যখন আপনারা এই স্কিলগুলো আপনারা দিচ্ছেন, সেগুলা কাকে দিবেন? সেগুলো বিভিন্ন কোম্পানিকে দিবেন। যারা ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে জানেন তারা আপনি সজল, আপনি কি আপওয়ার্কে বা ইয়েতে কাজ করেছেন?
ডেফিনেটলি টিচার্স টিচিং স্কিল অনলাইনে সেল হচ্ছে না, টিচার্স এর টিচিং স্কিল তো অনলাইনে সেল হচ্ছে। এই যে কিন্তু উনারা তো কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করেন না, ওনার প্ল্যাটফর্মের মাধ্যমে যেহেতু সেল করেন না সেহেতু C2B কোনো প্ল্যাটফর্ম না, ওটা ওনারা জাস্ট ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেন যে আমি পড়াইতে চাই, অনেকে দেন না পড়াইতে চাই, দিয়ে ওনারা একটা পোস্ট করেন, সেটাকে বুস্ট করেন, লোকজনের কাছে যায়, লোকজন কিনে। ওটা প্রপার কোনো ইয়ে না, ওটা ওটা আবার ওই কনজিউমারই কিনছেন, অন্য আরেকজন কনজিউমার কিনছেন। যদি উনার এই অ্যাডটা উনি, কারণ বাংলাদেশে এরকম কিছু আছে যেখানে সব ধরনের স্কিল বিক্রি হয়, স্কিল খুঁজে পাওয়া যায় যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে ধরেন উনি দিল যে আমি শিক্ষকতা করাইতে চাই, মানে সিভি আপলোড করে দিল, তখন কি করলো যে কারণ একটা একটা স্কুল বা একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি সেখান থেকে সিভি নিয়ে ওনাকে ডাকলো, সেখান থেকে ওনার মনে করেন একটা সেশন বা একটা সেমিস্টার উনি ক্লাস করাইলো, বাট উনি যদি ফুল টাইম জবে চলে যায় তাহলে আবার এটা হবে না, বুঝতে পেরেছেন? তাহলে বিডি জবস হয়ে গেল। উনি যখন ফুল টাইম করবেন তখন এটা বিডি জবস এর মতো একটা সাইট হয়ে গেল। কিন্তু আপওয়ার্কে হয় সাধারণত স্কিল সেল করেন এবং মাল্টিপল সেলারের কাছে উনি স্কিল সেল করতে পারেন, ওনার দক্ষতাগুলো উনি সেল করতে পারেন, উনি যেগুলো জানেন সেগুলো উনি সেল করতে পারেন। B2A দ্যাট ইজ অলসো B2A, হ্যাঁ অনেকগুলাই আছে, অনেক জিনিসই আছে, আমরা একটু আগাই। B2G শুনেছেন কেউ? B2G, আলিফ ইসলাম বলুন তো B2G কি? B2G হলো বিজনেস টু গভর্নমেন্ট। গভর্নমেন্টও কিন্তু আমাদের কাছ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সার্ভিস নেয়, এটাকে বলে B2G। এনিওয়েজ আমরা আগাই। কিন্তু গভর্নমেন্ট কোনো ওয়েবসাইট থেকে কাউকে নিয়ে মানে কারো কাছ থেকে সার্ভিস বা প্রোডাক্ট নেয় না, গভর্নমেন্ট তারা টেন্ডারের মাধ্যমে নেয়। সো এটা কোনো ই কমার্সের কোনো ইয়েতে আসে না B2G, বাট স্টিল গভর্নমেন্ট ওয়েবসাইটে অনেকে টেন্ডার সাবমিট করে, তো অনেকে এটাকেও B2G বলে থাকেন। আসেন আমরা আলোচনা করেছি ই কমার্সের মূল উপাদান। ই কমার্স যখন আমরা কিনি তখন কি হয়, একটা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেই ধরেন দারাজে ঢুকলাম, ঢুকে সেইখানে প্রোডাক্ট চুজ করলাম, প্রোডাক্ট চুজ করে আমরা কি বলে এটাকে চেকআউট পেজে গেলাম, এড টু কার্ট করলাম, এড টু কার্ট করে চেকআউট পেজে গেলাম, চেকআউট পেজে গিয়ে আমরা পেমেন্ট করলাম। এই যে পেমেন্ট সিস্টেম, যে ই কমার্সের যেই মূল কিছু পয়েন্ট আছে তার মধ্যে একটা হলো ওয়েবসাইট বা অ্যাপ থাকতে হবে, একটা পেমেন্ট সিস্টেম সেখানে থাকতে হবে। এখন এই পেমেন্ট সিস্টেম সম্পর্কে কেউ কিছু বলবেন? আপনারা কি জানেন পেমেন্ট সিস্টেম সম্পর্কে একটু বলেন তো। স্যার যেখানে গিয়ে স্যার পেমেন্ট করে স্যার, যেখানে গিয়ে পেমেন্ট করে, ওদের মার্চেন্ট অ্যাকাউন্ট সম্ভবত ওখানে থাকে, ওখানে পেমেন্ট করলে ওদেরকে চলে যায়। আচ্ছা আর কিছু? Payment system is a system which is used to transfer money to people and or unknown people in needs. Here comes Google, here comes AI, here comes হ্যাঁ শাহিন আলম, জি ইউ আর রাইট। আপনি যে কারণে হাসছেন সেটাই আমি বলছিলাম, একটু বলবেন আপনি কেন হাসছেন? কথা বলেন, কথা বলেন। He used to, yeah, ChatGPT, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। নিউটন ভাই এরা তো খুবই স্মার্ট, আমি এদেরকে কি শিখাবো বলেন? আমি আমার শিখতে হবে তাদের কাছ থেকে। এনিওয়েজ আসেন আমরা নেক্সট ইয়েতে যাই। আমরা কোথায় ছিলাম? Payment system. পেমেন্ট সিস্টেমে ছিলাম। আমাকে যে 1 মিনিট সময় দিতে হয়, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, আমাকে 30 সেকেন্ড সময় দেন। আপনারা একটু কথা বলেন। আপনারা আমি ধরেন 1.5 মিনিট পরে ফিরবো বা 2 মিনিট পরে ফিরবো, 2 মিনিট পরে আমি 5টা কোয়েশ্চেন নিব আপনাদের কাছ থেকে। এখন মধ্যে যা পড়ানো হচ্ছে সেখানে 5টা কোয়েশ্চেন আপনারা খুঁজে বের করেন প্লিজ। ওকে ভাইয়া, যেটা বলেন আমরা তো বুঝতে পেরেছি তাই না? প্রত্যেকে 5টা কোশ্চেন আমরা বের করি তো, যেগুলো পড়ানো হলো
তার মধ্যে থেকে সেটা B2B হতে পারে, সেটা ই কমার্সের মূল উপাদান যেগুলো আছে সেই জায়গাগুলো হতে পারে, ই কমার্স কি সেটা হতে পারে, ই কমার্সের গুরুত্ব কি যেগুলো পড়লেন এই পর্যন্ত সেগুলো হতে পারে। এরকম যে কোনো কিছুটা নিয়ে আরো কোশ্চেন আপনারা তৈরি করতে পারেন, আমরা শুনবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। বলেন 5টা কোয়েশ্চেন। স্যার আমি স্যার 5টা বানাই না, কিন্তু স্যার একটা বানাইছি। সেটা হচ্ছে স্যার এই যে C2B স্যার, যেটা মানে কনজিউমার টু বিজনেস আর কি। তো যেটা বললেন স্যার ফাইবার আপওয়ার্কে যে স্যার স্কিল গুলো বিক্রি হয় স্যার, তো স্যার যারা স্যার স্কিল বিক্রি করে স্যার তারা অনেকে আছে স্যার এজেন্সি নিয়ে কাজ করে স্যার। তো এই ক্ষেত্রে তো স্যার কনজিউমার হবে না, এক্ষেত্রে স্যার বিজনেস হবে না স্যার। আর স্যার যারা স্কিল বিক্রি করে স্যার তারা তো নিজেরাও এক একজন বিজনেসম্যান, তারা নিজেদের স্কিল বেচতেছে। হ্যাঁ, তো আমি ধরেন আমার ব্যবসা আছে, আমি বিজনেসম্যান, কিন্তু আমার স্পেসিফিক একটা স্কিল আছে। ধরেন আমি কোডিং করতে পারি, আমি খুব ভালো ধরেন কন্টেন্ট লিখতে পারি, আমি খুব ভালো গ্রাফিক্সের আইডিয়া আছে, আমার গ্রাফিক্সের ধারণা রাখি। আমি কি করলাম, আমি গ্রাফিক্সে গ্রাফিক্সে ধরেন ওখানে কেউ চাইলো, তো আমি কখনো ফাইবার বা আপওয়ার্ক ইউজ করিনি, কারণ আমি ওই জিনিসগুলো কম বুঝি। কিন্তু যেটা জানি যে মানে কম বুঝি বলতে কি, আমি গ্রাফিক্সের কাজ টাজ কম বুঝি। আমি যেহেতু ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছি, সেহেতু আমি ওই কোডিংও জানি না। সো ওখানে কিভাবে ফ্রিল্যান্সাররা কাজ করে বা এই 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 ধরনের কাজগুলো ওনারা নিয়ে আসেন সেই প্রসেসটা জানি, বাট আই নেভার পার্টিসিপেটেড ইন এনি অফ দ্য অকশনস। সেখানে অকশন হয়, যখন আমার ওখানে কাজ ধরেন কেউ বললো যে আমার এই কাজটা লাগবে, আমি বললাম যে ঠিক আছে আমি ওটা $5 করে দিব, আরেকজন বললো $10 করে দিব। তখন সে আমার প্রোফাইলে ঢুকে ঢুকে আমার প্রিভিয়াস কোনো প্রজেক্ট বা কাজ সেগুলো দেখবে, আমি আমার সবকিছু নিয়ে সে দেখবে, দেখার পরে আমাকে বললো যে $5 যে করবে এর কাজের চেয়ে $10 কাজটা ভালো আছে। ওটা অকশনের মতো, সে ওখান থেকে আমার কাজ নিল, আমি সেই কাজগুলো তাকে এখন আমার স্টাফ দিয়ে করাই, আর আমি যেভাবেই করাই, আমি সেই কাজটা করে তো আমি সেখানে আপলোড করাই দিচ্ছি, তাই না? আলটিমেটলি ওই জিনিসটা করাই হয়েছে হলো কনজিউমার টু বিজনেস। আমি আমার প্রতিষ্ঠানের জন্য সেটা নিচ্ছি, এটা ধরাই হয় যে আমি প্রতিষ্ঠানের জন্য নিচ্ছি। আমি সেই প্রতিষ্ঠানগুলো আবার এনলিস্টেড থাকে ওখানে, আমার যেরকম করে আমি এনলিস্টেড, সেখানে ওরাও এনলিস্টেড। ওই মাঝখানে কিন্তু ফাইবার বা আপওয়ার্ক কিন্তু ওখানে একটা চার্জ নেয়, তারা কিন্তু ইয়েস স্যার। তারা মানে তাদের কিন্তু এখানে একটা প্রফিট আছে। এটা এই এই জিনিসটা খেয়াল করেছেন, তাদের ওখানে ইয়েস একটা স্যার, প্রফিট ইয়েস আছে। স্যার। এখন বিডি জবস এর কথা কেন বললাম, যে আমি ওই যে টিচিং প্রফেশনে একজনে বলেছেন, তো বিডি জবস এর মাধ্যমে যদি আমার জব হয়ে যায়, সেখানে কি বিডি জবস আমার কাছ থেকে কোনো চার্জ কাটে না? বিডি জবস কাইন্ড অফ, আমি যদি কোনো প্লেস কিনি আমার এই আমার সিভিটাকে একটু বেশি দেখানোর জন্য, অথবা আমি যদি কোনো এমপ্লয়ার হই, আমি যদি ওখানে প্লেস কিনি যাতে আমার অ্যাডটা সবার উপরে থাকবে, আমার সার্কুলারটা সবার উপরে থাকবে, বেশি মানুষ দেখবে, এটার জন্য আমি প্লেসের জন্য চার্জ দেই, যেটা বিক্রয় রকমের মতো অনেকটা। ঠিক আছে? সো আমরা যদি আপওয়ার্কের কথা বলি, তাহলে মানে আই হোপ ইউ ইউ গট ইউর আনসার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আর কেউ কোনো কোয়েশ্চেন? স্যার, অনলাইন রিটেইলের সম্পর্কে কিছু বললে একটু ভালো হতো। অনলাইন রিটেইলার, ইয়েস স্যার। অনলাইন রিটেইলার আপনি যদি একটু স্পেসিফিক করেন, রিটেইলার শপগুলা যেগুলো আছে, যে তারা কিন্তু স্পেসিফিক আইটেম নিয়ে কাজ করে। আমি নিশ মার্কেট নিয়ে যখন কথা বলছিলাম, তখন কি আপনি ছিলেন? আলিফ ইসলাম? নো স্যার। আচ্ছা, আমরা এটা একটু আলোচনা করেছি, নিশ মার্কেট নিয়ে আলোচনা করেছি। অনলাইন সেলার যারা, তারা সব প্রোডাক্ট একসাথে সেল করে না। ঠিক আছে? আমাদের অন্যান্য দোকানের মতোই ধরেন
যে মুদি দোকানদার উনি স্পেসিফিক গ্রোসারি আইটেম সেল করে, হ্যাঁ সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করে। রিয়া আক্তার, ইউ আর রাইট। তো ধরেন আমি শুধু গ্যাজেট নিয়ে কাজ করি, আমি ধরেন কি বলবো, শুধু কাপড় নিয়ে কাজ করি, ঠিক আছে। সো আমি যখন অনলাইন রিটেইলার, আমার অনলাইনে আমার ওয়েবসাইট অথবা আমার একটা ফেসবুক পেজ থাকবে। ই কমার্সের জন্য ফেসবুক পেজ ইজ নট এনাফ, ই কমার্সের জন্য একটা ওয়েবসাইট থাকতেই হবে, ওয়েবসাইট থাকা মাস্ট। আমরা ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে যারা সেল করছি সেটাকে আমরা ই কমার্স বলি না, সেটা ই কমার্স নয়, সেটা অনলাইন কমার্স কাইন্ড অফ, ঠিক আছে, কিন্তু এটা ওয়েবসাইট না থাকলে সেটাকে প্রপারলি ই কমার্স বলা যাচ্ছে না, কারণ আমি তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল করছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ নট আ ই কমার্স প্ল্যাটফর্ম, ইটস নট আ কমার্স প্ল্যাটফর্ম, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া সে তার সোশ্যালি কানেক্টেড মানুষজনের মাধ্যমে সে তার আর্নিং এর একটা রাস্তা বের করেছে, যে এত মানুষ কানেক্টেড, এটাতে যদি আমি অ্যালগোরিদম ইউজ করে কোনো সেলারকে কোনো প্রোডাক্ট আমি সেল দিতে পারি, সেম বাট ডিফারেন্ট, ইয়েস ইউ আর রাইট, সেম বাট ডিফারেন্ট, আমি যদি দিতে পারি, সে মানে অনলাইন মাধ্যমে সেল হচ্ছে, বাট নট ই কমার্স। ই কমার্স মানে হলো স্পেসিফিক্যালি সে শুধু প্রোডাক্ট সেল করে। ই কমার্সের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করবেন, সেখানে আপনি আপনার বন্ধুর সাথে চ্যাট করতে পারবেন না, সেখানে কিছু দেখতে পারবেন না, ওটা কমার্স সাইট, সেটা ব্যবসায়িক জায়গা ই কমার্স। বাট ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্কিং প্লেস, যেখানে ফেসবুক একটা ব্যবসা করে নিচ্ছে আমাদের মাধ্যমে, ঠিক আছে। আর আপনি যেটা বলছিলেন, আচ্ছা আমাকে একটা সেকেন্ড সময় দেন। সরি, আপনি অনলাইন রিটেইলারের কথা বলছিলেন। অনলাইন রিটেইলার উনি যদি স্পেসিফিক কোনো আইটেম নিয়ে কাজ করেন, সেটা আমরা অনলাইন রিটেইলার বলতে, সেটা যদি ই কমার্সে ফেলি তাহলে অবশ্যই ওনার ওয়েবসাইট থাকতে হবে। আর আমরা নতুন একটা টার্ম ইউজ করি বাংলাদেশে, যেটা এফ কমার্স, যেটা ইন্টারন্যাশনালি অন্য কোনো দেশে বা অন্য কেউ ইউজ করেন না, কিন্তু এটা আমরা বাংলাদেশে এটাকে আলাদা করে একটা টার্ম বের করে ফেলেছি, এফ কমার্স নাম দিয়েছি আমরা সেটার। যারা ওয়েবসাইট ছাড়াও শুধু ফেসবুক পেজের মাধ্যমে সেল করছেন। সো অনলাইন রিটেইলার কাইন্ড অফ, আমি মনে হয় আপনার আনসারটা দিতে পেরেছি। আচ্ছা, আর কেউ, আর কোনো কোয়েশ্চেন? 5টা বলেছিলাম, কয়টা কোয়েশ্চেন আসলো? মাত্র 2টা কোয়েশ্চেন আসলো। ভাই সেশনটা ভালো হচ্ছে না, এরা বুঝতে পারছেন না দেখেই ওনাদের কোয়েশ্চেন নাই। আচ্ছা, ডেটা ম্যানেজমেন্ট, একজন ডাটা নিয়ে কথা বলছিলেন তখন, ডাটা নিয়ে ব্যবসা করছে প্রতিষ্ঠানগুলো, কে বলেছিলেন? শাহিন আলম, মাহিম, কে বলেছিলেন? ডাটা নিয়ে মনে আছে কারো? ডাটার ব্যাপারটা কে বলেছিলেন? স্যার একজন বলছিল স্যার, এই যে ডাটা আপনারা কেউ বলতে পারবেন এটা কি কি বোঝাচ্ছে? ডাটা ম্যানেজমেন্ট, ইনভেন্টরি এন্ড গ্রাহকের ডেটা ট্র্যাকিং, দুই জিনিস। স্যার একজন গ্রাহক স্যার ওই ওয়েবসাইটের মধ্যে স্যার কোন কোন জিনিসের প্রতি আগ্রহী স্যার, সেই জিনিসগুলো ডেটা স্যার সংগ্রহ করা, সেই অনুযায়ী স্যার তাকে সাজেস্ট করা। গ্রাহকের ডেটা ট্র্যাকিং আর ইনভেন্টরি সেটা বলতে পারছি না স্যার। ই কমার্সের জন্য ইনভেন্টরিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখি অনেক পেজে যাওয়ার পরে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করলে তারা মেসেজ পাঠায় যে স্যার এই প্রোডাক্টটি আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমরা সে সব প্রোডাক্ট তার ওয়েবসাইটে লাইভ করে রেখেছে, কিন্তু প্রোডাক্টগুলো তার কাছে নেই। অনেক সময় আমরা অর্ডার দিলে পরে সে মার্কেট থেকে কিনে এনে সেটা আমাদেরকে দিচ্ছে, মার্কেট থেকে কিনতে না পারলে বলছে স্যার আমার কাছে প্রোডাক্টই নেই। ইনভেন্টরি মেনটেন করছেন না, ইনভেন্টরি ম্যানেজমেন্টটা নাই। ই কমার্সের ক্ষেত্রে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট।
প্রোডাক্ট আমার সাইটে যা থাকবে সেই প্রোডাক্টগুলো আমার কাছে থাকবে কিনা, কতগুলো থাকবে। এখন দেখেন আপনার অনেক সময় আপনি যদি আলিতে কিনেন, দেখবেন আপনার একটা প্রোডাক্ট দিলে পরে দেখবেন 569 পিস লেফট অর অ্যাভেলেবল। আপনার যদি বিভিন্ন সাইট আছে, বাংলাদেশে অনেক সাইট আছে যেখান থেকে যদি প্রোডাক্ট কেনেন সেখানে কিন্তু কোয়ান্টিটি লিখে দেয়। আমাদের অনেকেই আছে তার কাছে এক পিসও নাই, সে শুধু রিচ পাওয়ার জন্য সে ইয়ে করে রাখে, অ্যাভেলেবল দিয়ে রাখে। সো এটা আনইথিক্যাল বিজনেস। সো এই ইনভেন্টরিটা সবসময় ম্যানেজ করতে হবে। ইনভেন্টরিটা সেলার এন্ডে ম্যানেজ হবে, প্লাস গ্রাহকের ডাটা ট্র্যাকিং। কিভাবে ডাটা ট্র্যাকিং হয়? প্রত্যেকটা ই কমার্স কোম্পানি ডাটা ট্র্যাক করতে পারে। আপনি যদি ই কমার্স কোম্পানিতে ই কমার্সের ওয়েবসাইটে ঢোকার পরে আপনি কতক্ষণ, ওকে ঠিক আছে শাহিন আলম, ইটস অলরাইট, আপনি কোয়েশ্চেন করেন, আমি এখান থেকে আনসার দিয়ে দিব। গ্রাহকের ডাটা ট্র্যাকিং, ধরেন আমি ঢোকার পরে সেখানে আমি 10 মিনিট ছিলাম, 10 মিনিট আমি সার্ভ করেছি, কোন কোন পেজ আমি সার্ভ করেছি তারা দেখতে পায়। আমি কোন প্রোডাক্টে ক্লিক করেছি প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে তারা দেখতে পায়। কোন প্রোডাক্টে আমি চেক আউট পেজে গিয়েছি, এড টু কার্ট করেছি, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখতে পায়। ফেসবুক অথবা গুগল জিটিএম, গুগল টার্গেট ম্যানেজার, অথবা টার্গেট আপনার মনে করেন অন্যান্য যেই ট্র্যাকিং যে টুলস গুলো আছে, তারা আপনার কুকিজ থেকে অথবা ধরেন আপনি যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সময় যে সার্ভ করছেন সেই জায়গাগুলো থেকে তারা ডাটা নিয়ে আপনাকে সাজেস্ট করবে যে আপনাকে এই প্রোডাক্ট আপনি নেন। এবং আমরা যখন বা অনলাইন ই কমার্স কোম্পানিগুলো যখন নেক্সট টাইম আপনাকে বা ধরেন কোনো প্রোডাক্ট বুস্ট করবে বা কোনো প্রোডাক্টের অ্যাড চালাবে, তখন আপনি যে সার্ভ করেছিলেন গুগল কিন্তু সেই ডাটাটা রেখে দিয়েছে। সে কি করবে? এই গুগল টার্গেটের মাধ্যমে আমি যখন অ্যাড দিব, অ্যাড রান করাবো, তখন আপনার কাছে চলে যাবে। কারণ আপনি দারাজে এই প্রোডাক্টটা, ফর এক্সাম্পল আপনি দারাজে আপনি ধরেন আসুসের একটা ল্যাপটপ সার্চ করেছিলেন, সেই ডাটাটা গুগল রেখে দিয়েছে। আমি যখন আসুসের কোনো অ্যাড চালাবো তখন আপনার কাছে অ্যাডটা চলে যাবে, আপনাকে কিন্তু আমি চিনি না, বুঝতে পেরেছেন? সেটা ডেটা ট্র্যাকিং এর মাধ্যমে আপনার কাছে অ্যাডটা চলে যাবে। সো এই যে আপনার যে টুলগুলা বাংলাদেশ মনে করেন পৃথিবীতে আছে, সেই টুলগুলো আস্তে আস্তে আমাদের দেশেও আমরা শিখছি। এখনো স্টিল টুলগুলা বাংলাদেশে অ্যাভেলেবল, কিন্তু এখন আমরা টুলগুলো প্রপারলি ইউজ করতে পারি না। সো ইনভেন্টরি ম্যানেজমেন্ট এন্ড ডেটা ট্র্যাকিং, গ্রাহকের ডেটা ট্র্যাকিং, এই ডেটা ট্র্যাকিং কিভাবে হয় সেটা মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। শাহিন আলম কি বলছিলেন? That's how they took our data. Yes, that's how they took our data. ওকে, লজিস্টিক্স, আমরা কুরিয়ার কোম্পানিগুলোর নাম শুনেছি। 3টা কুরিয়ার কোম্পানির নাম বলেন যারা অনলাইন ডেলিভারি করছে, হোম ডেলিভারি করছে। স্যার সুন্দরবন সার্ভিস। সুন্দরবন সার্ভিস। এনিওয়ান এলস? আর কেউ? পরিবহন। এসি পরিবহন। আর কেউ? সুন্দরবন আর এসি পরিবহন। হ্যাঁ আলিফ বলেন। স্যার ফুড পান্ডা তো হয় স্যার। ফুড পান্ডা মেইনলি ফুড ডেলিভারি করে। স্পেসিফিক্যালি আপনি যদি চিটাগাং থেকে ঢাকার ওই ধরেন হাজির বিরিয়ানি অর্ডার করেন, সেটা আপনার কাছে যাবে না, হোম ডেলিভারি করবে না। সে স্পেসিফিক এরিয়াতে করবে এবং আপনি ফুড অর্ডার দিতে হবে। ফুড অর্ডার দিলে সেই স্পেসিফিক এরিয়ায় তা কিন্তু ফুড পান্ডাতেই অর্ডার দিতে হবে। দিলে পরে তার রাইডারই এসে ডেলিভারি করে দিয়ে যাবে। আর আমরা ই কমার্সে যেটা হয় যে সেটা যে কোনো কোম্পানির রাইডার এসে ডেলিভারি করে দিয়ে যেতে পারে, আপনাদের এখানে হোম ডেলিভারি করে দিয়ে যেতে পারে। আমরা যখন স্পেসিফিক্যালি এটা সারা দেশে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে, যদি চায়না থেকে কেউ বাংলাদেশের দারাজে ঢুকলো বা বাংলাদেশে ধরেন আমার এক্সিট বাজারে ঢুকে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে বললো যে রাত 12টার সময় আমার মেয়ের জন্মদিন, রাত্রে ঠিক 12টার সময় আপনি ওখানে পাঠিয়ে দিবেন, তখন আমি কি করব? সেই প্রোডাক্টটা নিয়ে যে কুরিয়ার কোম্পানি আছে, কুরিয়ার কোম্পানিকে বলবো ঠিক 12টার সময় তুমি ওখানে এই প্রোডাক্টটা ডেলিভারি করে দিয়ে আসবে। পার ডের সময় ঠিক রাত 12টার সময় বেল দিবে অথবা ফোন দিবে বলবে স্যার আপনার একটা প্রোডাক্ট আছে বা ম্যাডাম আপনার প্রোডাক্ট আছে, বলে সেই প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে আসবে। অথবা বললো যে আমি যেতে পারবো না, সন্ধ্যার সময় বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠানে শুধু প্রোডাক্টটা তুমি গিফটটা ডেলিভারি করে দিয়ে চলে আসো। এই যে স্পেসিফিক যে জিনিসগুলো, এটা আলাদা কুরিয়ার কোম্পানি করে থাকে। আমি এই ধরনের কুরিয়ার কোম্পানির নাম বলছিলাম যারা হোম ডেলিভারি করে। আমরা স্ট্রিট ফাস্ট আছে, পাঠাও আছে। হ্যাঁ স্ট্রিট ফাস্ট। ই কুরিয়ার আছে স্যার। ই কুরিয়ার আছে, ফ্যান্টাস্টিক। ই কুরিয়ার কবে স্টার্ট?
হ্যাঁ, রেডেক্স আছে। ই কুরিয়ার কবে স্টার্ট হয়েছে বলতে পারবেন? আচ্ছা, প্রথম অনলাইন বা হোম ডেলিভারি সার্ভিস কোম্পানি কোনটা বাংলাদেশে বলতে পারবেন? নো স্যার। প্রথম কোম্পানিটার নাম হলো ই কুরিয়ার। তারা স্টার্ট করেছে 2013 এর শেষে। 14 আমরা স্টার্ট করেছিলাম ভিক্টোরিয়া ডেলিভার্স, যেটা পরবর্তীতে 6 মাস পরে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। আহ এখন স্ট্রিট ফাস্ট কাজ করছে, রেডেক্স কাজ করছে, পাঠাও কাজ করছে, ই কুরিয়ার আছে, এরকম আরো কিছু কোম্পানি আছে। ঠিক আছে। আর গ্রাহক সেবা 24/7, যেটা অলরেডি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাই, সময় শেষ হয়ে আসতেছে। বাংলাদেশে ই কমার্সের বিকাশ। ই কমার্স কবে শুরু হয়েছে বাংলাদেশে বলতে পারবেন? এনি গেস? যে কেউ বলেন কবে বাংলাদেশে ই কমার্স শুরু হয়েছে? কেউ বলতে পারবেন না? স্যার 1990 1990? একটু বেশি হয়ে গেল মেবি না? স্যার। স্যার লেটার 1990। Later 1990. Anyone else? আর কেউ? বলেন বলেন, সবাই কি ডিনার করতে বসে গেছেন? খিদা আমারও লাগছে। 6 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন, যদি কথা বলতে থাকেন তাহলে আরো দেরি হবে। বাট স্যার এখনই.com নামে একটা আছে যেটা 2011 এ হয়েছে স্যার। তাই? হ্যাঁ, তারপরে? স্যার আর জানি না। আপনি যেখানে সার্চ দিয়েছেন সেখানে একটু দেখেন, বাংলাদেশের প্রথম ই কমার্স কোম্পানি লিখে দেখেন তো কি নাম আসে। পেয়েছেন? প্রথম স্টার্ট হয়েছে 2000 সালে, নাম হলো মুন্সিজি.কম। বুঝতে পেরেছেন? যখন মুন্সিজি.কম স্টার্ট হয় তখন আমরা গান ডাউনলোড করতাম 10 কেবি 12 কেবি স্পিডে। 10 কেবি 12 কেবি, এমবিও না, 10 কেবি 12 কেবি স্পিডে রাত্রেবেলা ডিনার করে গান ডাউনলোড দিয়ে ঘুমায় যেতাম। ফজরের পরে অথবা 12টা-1টার সময় ঘুমায় গেলাম, সকালে ঘুম থেকে উঠে সেই গানটা শুনতাম। 5 এমবি 6 এমবির গান। কি দিন ছিল, তাই না? সেই সময় ই কমার্স চালু করে দিয়েছে মুন্সিজি.কম। চিন্তা ইয়েস করা স্যার, যায়? মুর্শিদি টেকনোলজি লিমিটেড 1999। হুম, 1999 তারা ইয়ে করেছে, বাট লঞ্চ করেছে 2000 সালে। 1999 তারা কাজ শুরু করেছিল। তো ওই সময় কি বাংলাদেশ মার্কেট রেডি ছিল? নো স্যার। যারা 10 কেবি 15 কেবি করে ডাউনলোড করতেছে, তারা অনলাইনে পারচেজ করবে, তারা অনেক অ্যাডভান্স ছিল। মুন্সিজি টেকনোলজি অনেক অ্যাডভান্স ছিল। তারা চিন্তা করেছে, আমাদের নিয়ে চিন্তা করেছে, মানুষজনের লাইফ ইজি করার জন্য চিন্তা করেছে, কিন্তু মার্কেটের বা ডিমান্ডের আগে বা মার্কেট রেডি হওয়ার অনেক আগে তারা স্টার্ট করেছিল, এই জন্য বেশি দিন তারা সার্ভাইভ করতে পারেনি। 2006 সালে আসে সেলবাজার.কম, তারপরে আসে ক্লিক বিডি। সেলবাজার পরবর্তীতে নাম কি হয়েছিল কেউ বলতে পারবেন? সেলবাজারের নাম শুনেছেন কেউ? নো স্যার, এটা শুনিনি। সেলবাজার পরবর্তীতে নাম হয়েছিল এখানেই.কম, যেটা সবাই বলতো গ্রামীণ ফোনের কোম্পানি। সেলবাজার প্রথমে ইন্ডিয়া থেকে চালাইতো, কলকাতা থেকে বাংলাদেশ অপারেট করতো। এটা ছিল টেলিনরের মাদার গ্রামীণ ফোনের মাদার কোম্পানি টেলিনর, শিপস্টেট আর OLX। বাংলাদেশে OLX স্টার্ট হয়েছিল। OLX এর নাম শুনেছেন? OLX এর নাম শুনেছেন? স্যার নাম শুনেছি, কিন্তু স্যার এই সম্পর্কে বেশি কিছু জানি না। আচ্ছা, OLX বাংলাদেশে স্টার্ট করেছিল, কিন্তু পরবর্তীতে এই এখানেই.কম OLX কে কিনে নেয়। OLX এর মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানেই.কম পরে মার্জ করে ফেলে, কিনে নেয় না, মার্জ করে ফেলে ইন্টারন্যাশনালি। একটা কোম্পানির নাম ছিল শিপস্টেট, টেলিনর আর একটা কোম্পানি মিলে এইটা রান করেছিল বাংলাদেশে।
ঠিক আছে, এনিওয়েজ আমরা স্লাইডে আগাই। বাংলাদেশে ই কমার্সের উত্থান হয়েছিল 2000 সালে, 2006 সালে আসে সেল বাজার, তারপরে আসে ক্লিক বিডি, 2011 সালে আসে কি নাম বললাম, আপনি কি নাম বলছিলেন, এখনই.com, তারপরে আসে 12 সালে আসে রকমারি.com, যারা বই বিক্রি করে নিশ মার্কেট, যেটা আলোচনা করেছিলাম। 2013 সালে আসে বিক্রয়.com, যেটা ক্লাসিফাইড সাইট, আলোচনা করেছি। তারপরে আসে 2014 সালে দারাজ, সেটা আলোচনা করেছি। 2016 সালে এখনই.com এর নাম হয় বাগডোম.com। মাঝখানে 2014 সালে সেলবাজারের নাম হয় এখানেই.com, যেটা ক্লাসিফাইড সাইট। 2000 আমি কিন্তু ওই চ্যাট জিপিটি দেখে বলতেছি না, ঠিক আছে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে এবং এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তারপরে শিখেছি, ঠিক আছে। আচ্ছা, 2016 সালের পরে আস্তে আস্তে অনেক কোম্পানি চলে আসছে, কিন্তু প্রপার নলেজের অভাবে, হুজুগে বাঙালি বলে না যে সবাই স্টার্ট করছে আমিও করি, এইভাবে করে অনেক কোম্পানি বড় বড় ইনভেস্টমেন্ট লস করে ফেলেছে বাংলাদেশে, যেটা আসলে উচিত নয়। আপনারা এই যে আজকে যে সুবিধাটা পাচ্ছেন, এই যে শিখতে পারছেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের সময়, আমরা যখন 2008-9 সালে যখন আমাদের কেরিয়ার শুরু হয়, বা 2011 সাল থেকে যখন ই কমার্সের কাজ শুরু করি, তখনও কিন্তু এই জিনিসগুলো আমরা পাইনি, কারণ আমাদের তো কোনো কোনো কেস স্টাডি নাই, কোনো কোম্পানি নাই, আমরা জানবো কোত্থেকে, শিখবো কোত্থেকে। ধীরে ধীরে আস্তে আস্তে এখন এই জিনিসগুলার ইভলভ হচ্ছে, আমরা জিনিসগুলো শিখতে পারছি, আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন। সো এখন যদি আপনারা বলেন যে ব্যবসা করে লস করছি, এটা আসলে বলবো যে যে এন্টারপ্রেনার শুরু করেছেন তার ব্যর্থতা, কারণ আপনি এখন সবকিছু ইউটিউবে পাচ্ছেন, আপনি গুগলে পাচ্ছেন, চ্যাট জিপিটি চলে আসে, ডিপসিক চলে আসছে, আপনি এইসব জায়গায় সব ডাটা অ্যানালাইসিস করে তারপরে আপনি বিজনেস স্টার্ট করতে পারছেন। আপনি এই জায়গাগুলো থেকে টেকনোলজি গুলা ইউজ করে আপনি জ্ঞান আহরণ করবেন, সেগুলা থেকে আপনি শিখবেন, সেই জায়গাগুলো থেকে কে কোন কারণে লস করেছে সেই জিনিসগুলো দেখবেন, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তারপরে আপনি আপনার ব্যবসাটা স্টার্ট করবেন, ঠিক আছে। 2019 সালের কোভিডের পরে 20 সালে এসে আস্তে আস্তে ই কমার্সের জনপ্রিয়তা বাংলাদেশে বাড়ে। ই কমার্সের জনপ্রিয় সাইটগুলো যদি বলি, দারাজ, চালডাল, পিকাবো, রকমারি, আজকের ডিল। বিক্রয় নাম নাই কেন এখানে, ভুল করলাম নাকি বলেন তো, বিক্রয়.com এর নাম এখানে নাই কেন, কে বলবেন? এটা ই কমার্স না। আরেকজন বলেন, এটা ই কমার্স না তো এটা কি? কনজিউমার টু কনজিউমার। হ্যাঁ, কনজিউমার টু কনজিউমার, বাট এর নাম কি, মানে ওটা যেরকম উনি বলছে ই কমার্স, আমি তো বলেছিলাম এটার আরেকটা নাম আছে, পণ্য না। ক্লাসিফাইড। এটার নাম হলো ক্লাসিফাইড সাইট, বুঝতে পেরেছেন? আচ্ছা, যার কারণে এটা সরাসরি ই কমার্সের মধ্যে আসেনি। ই কমার্সের সুবিধা ও চ্যালেঞ্জ আমরা অলরেডি আলোচনা করেছি, সহজে কেনাকাটা করা যায়, সময় ও অর্থ বাঁচে, গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস পাওয়া যায়। চ্যালেঞ্জগুলো আলোচনা করেছি, নিরাপত্তা, প্রতারণা, দুইটাই বলেছি। পণ্য রিটার্ন জটিলতা, এখনকার কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের নীতি নৈতিকতা নাই, যারা যে কোনো ধরেন আমি আমি বলি, যেমন কিছুদিন আগে দেখছিলাম যে একটা শাড়ি সেল হচ্ছে 1350 টাকায়। তা আমি যখন সাপ্লায়ারের সাথে কথা বললাম, দেখলাম সেই শাড়িটা একজন কিনতেছে 700 টাকা দিয়ে, ঠিক আছে, 1350 টাকা বিক্রি করছে। আপনার ভাইবেন না যে লাভ পুরোটাই, একটা শাড়ি বিক্রি করতে $2 $3 পর্যন্ত বুস্টিং কস্ট যায়, $3 বুস্টিং কস্ট হলে প্রায় 400 টাকা বুস্টিং কস্ট, তো 700 আর 400 1100, তার সাথে প্যাকেজিং, ডেলিভারি চার্জ সবকিছু মিলে 1300 টাকা দিলে ওনার 100 টাকা 150 টাকা পায়। আবার আরেকজনকে দেখলাম যে এই শাড়িটা কিনতেছে 450 টাকা করে, তাহলে দুইটার কোয়ালিটি তো সেম না, ঠিক আছে, সেম কি? তাহলে যে 450 টাকা করে কিনেছে তার তো অবশ্যই এটা 1000 টাকা বিক্রি করা উচিত ছিল, কিন্তু উনিও ওই মার্কেট রেটই সেল করছেন। তো যেই ফ্যাক্টরি এই প্রোডাক্টটা লো কোয়ালিটিতে তৈরি করেছে, তারা আমি বলবো তারা তাদের নীতি বা নৈতিকতা নেই, তারা অসাধু ব্যবসায়ী। যারা অনলাইনে কম দামের প্রোডাক্ট বেশি দামে সেল করছেন, তাদেরকে কি আসলে ভোক্তা অধিকার গিয়ে ধরে, বুঝতে পেরেছেন? ভোক্তা অধিকার অভিযানগুলো দেখেন। ইয়েস স্যার। এই পণ্য রিটার্ন হয় না, যারা লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে তারা ডেলিভারি ম্যানকে বলে আপনি ডেলিভারি করে আর পিছনে তাকাবেন না, ক্যাশটা নিয়ে চলে আসবেন, পিছনে পিছনে ঘুরেই দেখবেন না। পরে কাস্টমার যখন ফোন দিবে যে ভাই আপনার তো প্রোডাক্ট ভালো না, রিটার্ন করে দেই, বলে আর রিটার্ন হবে না, এক্সচেঞ্জ করে দেন, আর এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে। এগুলা এই জন্যই প্রোডাক্ট রিভিউ দেখবেন, যে পেজ থেকে কিনবেন, যে ই কমার্স থেকে দেখবেন, যে সেলারকে দেখবেন, সেই সেলার রিভিউ দেখে তারপরে কিনবেন।
ডেলিভারি বিলম্ব, অল্প কয়টা কোম্পানি সারা দেশে ডেলিভারি কমপ্লিট করতে পারে না, যার কারণে ডেলিভারি বিলম্ব হয়। ই কমার্সের ভবিষ্যৎ এআই এন্ড মেশিন লার্নিং, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো সম্পর্কে কে জানেন বলবেন একটু, কোন আইডিয়া আছে? হ্যাঁ লিটলি বলেন, সবাই জানে, তাহলে বলেন 2টা ক্রিপ্টোর নাম বলেন। কয়েন, বিটকয়েন, হ্যাঁ, আর বলেন বলেন, ক্লাস হয়েছে না আপনাদের এটা? বাইন্যান্স, আর নাম জানেন? আর থাক, এটা তো মনে হয় ক্লাস হয়েছে বাইন্যান্স আপনাদের। তো ক্রিপ্টোকারেন্সি না। বাইন্যান্স ক্রিপ্টো না? বাইন্যান্স কয়েন ক্রিপ্টো না? হ্যাঁ, ওখানে অনেক আছে, ক্রিপ্টোকারেন্সি আছে, বাট ওটা তো বাইন্যান্স তো ক্রিপ্টোকারেন্সি না, বাইন্যান্স এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। বাইন্যান্স এক্সচেঞ্জে বাইন্যান্স ব্যবহৃত হয়, এক্সচেঞ্জ। বাইন্যান্স এক্সচেঞ্জে ব্যবহৃত হয়, আস্তে আস্তে ফুল এক্সচেঞ্জে চলে আসতেছে। বাইন্যান্স কেন বললাম, কারণ বাইন্যান্স এখন বাংলাদেশে অনেকেই ব্যবহার করছেন, এই জন্য বাইন্যান্সের কথা বললাম। বিভিন্ন জায়গায় বাইন্যান্সের নাম শুনতেছি এখন, বাকিগুলোর নাম বাংলাদেশে খুব বেশি শুনিনি, বাট বাইন্যান্সের নামটা অনেক শুনতেছি ইদানিং, যার কারণে এই নামটা বললাম। এনিওয়েজ, হাইপার পার্সোনালাইজ শপিং, আপনি যেটা কিনতে চান শুধু সেটাই আপনাকে এআই সুপারিশ করবে। আমরা যখন ফোন দেই এখন বিভিন্ন কল সেন্টারে বা কাস্টমার কেয়ারে বা যে কোনো ই কমার্সে তারা বা ব্যাংকে, তারা বলে না যে 1 চাপুন 2 চাপুন বলে বলে প্রবলেম সলভ করে দেয়, তাহলে কাস্টমার অভিজ্ঞতা উন্নত করবে। শুধু আগে যেটা ছিল কল সেন্টারে ফোন করে দিলে তারা খুব র্যাপিড আমার কাজটা করে দিত, এখন র্যাপিড হয় না, আমার মোবাইলে বিল উঠে, 1 মিনিটের কাজ 15 মিনিটে হয় এখন, এই 15 মিনিটে 15 দুগুণা 30 টাকা বিল দিতে হয়। এনিওয়েজ, ভয়েস কমার্স, আমি ভয়েসে কমান্ড দিব, আমার আজকে এখন খুব পিজা খেতে ইচ্ছে করতেছে, আমি ইয়েকে বলবো, সিরিকে বলবো আমার একটা পিজা নাই দিতে, সে অর্ডার করবে ফুডপান্ডায়, ফুডপান্ডায় একটা সিরি একটা পিজা অর্ডার দিয়ে দাও 500 টাকার মধ্যে, সে 500 টাকার মধ্যে যে পিজাটা আছে সেটা অর্ডার করে দিবে, আমি স্পেসিফিকেশন বলে দিব, আমার হাতে আমার পাশে চলে আসবে, তাই না? লাইফ তো এত ইজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো টেকনোলজি মানুষকে কি করছে, অলস করে দিচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের ছোট সেশন, আমি জানি না আপনারা এনজয় করেছেন কি না, আমি চেষ্টা করেছি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর। আপনারা কতটুকু উপকৃত হবেন সেটা আপনাদের উপরে, এটা আসলে 3 মাস 6 মাসের একটা কোর্স, যেটা আসলে কোনোভাবেই এই 1-1.5 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব নয়, বাট স্টিল আমি চেষ্টা করেছি রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিলে আপনারা আপনাদের আপনাদের লাইফের সাথে এটাকে অ্যাটাচ করে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।